ফলের সবচেয়ে মৌলিক বিভাজন হল প্রকৃত ফল আর অপ্রকৃত ফল। এই প্রকৃত বা ট্রু ফ্রুট এটা বলতে ঠিক কি বোঝায়? এটা কি এমন যে কিছু ফল আসল আর কিছু নকল? হ্যাঁ হ্যাঁ, অনেকটা সেরকমই বলতে পারেন। বিষয়টা বেশ সোজাসাপটা। হুম। যখন কোনো ফল শুধুমাত্র ফুলের গর্ভাশয় বা ওভারি থেকে তৈরি হয়, তখন উদ্ভিদ বিজ্ঞানীরা তাকে বলেন প্রকৃত ফল। ও আচ্ছা, মানে শুধু গর্ভাশয় থেকেই হবে। হ্যাঁ, নিষিক্ত হওয়ার পর ফুলের বাকি অংশগুলো, যেমন পাপড়ি, বৃতি, এগুলো সব শুকিয়ে ঝরে যায়। আর ওই গর্ভাশয়টাই ফুলে ফেপে বেড়ে ওঠে আমাদের পরিচিত ফলে। এর ভালো উদাহরণ কি হতে পারে? আমাদের প্রিয় আম, জাম বা লিচু এর সবচেয়ে ভালো উদাহরণ। বেশ, তাহলে আম একটা প্রকৃত ফল, কিন্তু অপ্রকৃত বা ফলস ফ্রুট ব্যাপারটা কি? তার মানে কি এমনও ফল আছে যা গর্ভাশয় থেকে তৈরি হয় না? ঠিক ধরেছেন, এখানেই প্রকৃতির কারসাজিটা শুরু হয়। কিছু ক্ষেত্রে গর্ভাশয় একা ফল তৈরি করে না, সে তার আশেপাশের অন্য অংশকেও সঙ্গে নেয়। অন্য অংশ মানে? যেমন ধরুন পুষ্পাক্ষ, মানে ফুলের বোটার উপরের ফোলা অংশটা, অথবা বৃতি অর্থাৎ ফুলের সবুজ পাতাগুলো। যখন গর্ভাশয় ছাড়াও ফুলের এই সব বাড়তি অংশগুলো ফল তৈরির মূল ভূমিকা পালন করে, তখনই তাকে আমরা বলি অপ্রকৃত ফল। তাহলে এর একটা পরিচিত উদাহরণ কি হতে পারে আমাদের হাতের কাছের কিছু? অবশ্যই আপেল। আপেল? হ্যাঁ, আমরা অনেকেই ভাবি পুরো আপেলটাই ফল। কিন্তু আসল মজাটা হলো, আমরা আপেলের যে মিষ্টি রসালো অংশটা খাই, সেটা আসলে ফলই নয়। বলেন কি? তাহলে ওটা কি? ওটা হলো ফুলের স্ফীত পুষ্পাক্ষ। আসল ফলটা লুকিয়ে থাকে একদম কেন্দ্রে, বিচিগুলোকে ঘিরে থাকা পাতলা শক্ত অংশটার মধ্যে। অবিশ্বাস্য। চালতার কথাই ধরুন, আমরা চালতার যে অংশটা খাই, সেটা আসলে এর মাংসল বৃতি। প্রকৃতি এখানে গর্ভাশয়ের বদলে অন্য একটা অংশকে লোভনীয় বানিয়ে পশু পাখিকে আকর্ষণ করছে। তার মানে অ্যাপেল খাওয়ার সময় আমরা আসলে একটা রূপান্তরিত ফুলের নিচের অংশ খাচ্ছি। এ কিন্তু এদের গঠনের দিক থেকে কি কোনো কৌশল বা প্রকারভেদ আছে? মানে একটা ফল কি সবসময় একটা ফুল থেকেই আসে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তরের ওপর ভিত্তি করেই ফলকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। কি কি? সবচেয়ে সাধারণ ধরনটা হল সরল ফল বা সিম্পল ফ্রুট। নাম শুনেই বোঝা যাচ্ছে এর গঠনটা সহজ। যখন একটিমাত্র ফুল থেকে একটিমাত্র ফল তৈরি হয়, তখন তাকে সরল ফল বলে। যেমন? যেমন আম, জাম, ধান, গম, এসবই এই দলের সদস্য। আচ্ছা, এটা তো সহজ। কিন্তু যদি পরিস্থিতিটা একটু জটিল হয়, ধরুন একটা ফুলেই অনেকগুলো গর্ভাশয় আছে, তখন কি হবে? চমৎকার প্রশ্ন। ঠিক এই পরিস্থিতি থেকেই দ্বিতীয় প্রকারের জন্ম, গুচ্ছিত ফল বা অ্যাগ্রিগেট ফ্রুট। গুচ্ছিত ফল। হ্যাঁ, এক্ষেত্রে ফুল একটাই থাকে, কিন্তু সেই ফুলে একটার বদলে অনেকগুলো মুক্ত গর্ভাশয় থাকে। নিষিক্ত হওয়ার পর এই প্রত্যেকটা গর্ভাশয় এক একটা ছোট ফলে পরিণত হয়, যাদেরকে বলা হয় ফলেট। ফলেট। হ্যাঁ, ফ্রুটলেট। আর তারা সবাই মিলে একটা বোটার উপরে থোকা বা গুচ্ছ আকারে থাকে। এর উদাহরণ কি হতে পারে? আতা বা স্ট্রবেরি। ও। আতার গায়ে যে ছোট ছোট চোখ বা অংশগুলো আমরা দেখি, সেগুলো প্রত্যেকটা এক একটা আলাদা ফল, যারা একসঙ্গে মিলেমিশে একটা গোটা আতা তৈরি করেছে। আর স্ট্রবেরি? স্ট্রবেরির ক্ষেত্রেও তাই। ওর গায়ে যে ছোট ছোট দানার মতো অংশগুলো দেখি, ওগুলোই আসলে আসল ফল। তাই নাকি? তাহলে আমরা যে লাল অংশটা খাই ওটা কি? ওটা হলো পুষ্পাক্ষ। তাই স্ট্রবেরি একই সাথে একটা গুচ্ছিত এবং অপ্রকৃত ফল। বাহ! তার মানে একটা আতা আসলে অনেকগুলো ছোট ফলের সমষ্টি। কিন্তু আমার মাথায় এখন কাঁঠাল বা আনারসের কথা ঘুরছে। ওগুলো তো আরও জটিল দেখতে। ওগুলো কোন দলে পড়বে? আপনি একেবারে সঠিক জায়গায় পৌঁছেছেন। এটাই হলো তৃতীয় এবং আমার মতে সবচেয়ে বিস্ময়কর প্রকারভেদটা, যৌগিক ফল বা মাল্টিপল ফ্রুট। যৌগিক ফল? হ্যাঁ, এখানে একটা বা দুটো ফুল নয়, একটা দুটো গর্ভাশয় নয়, বরং একটা সম্পূর্ণ পুষ্পমঞ্জরি বা ইনফ্লোরেসেন্স। অর্থাৎ একটা ডাঁটার উপর সাজানো অনেকগুলো ফুলের পুরো গুচ্ছটাই একসঙ্গে মিলেমিশে একটাই ফলে পরিণত হয়। দাঁড়ান দাঁড়ান, তার মানে আমি যে আস্ত একটা কাঁঠাল বা আনারস দেখি, সেটা আসলে একটা ফল নয়? ঠিক তাই। ওটা একটা ফল নয়, ওটা একটা ফলের কলোনি। ফলের কলোনি? হ্যাঁ,
ভাবুন, কয়েকশো ফুল একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আলাদা আলাদা ছোট ফল না হয়ে সবাই মিলেমিশে একটাই বড় ইউনিট তৈরি করবে। কাঁঠালের বাইরের কাঁটাযুক্ত সবুজ অংশ আর ভেতরে যে কোয়া বা কোষগুলো আমরা খাই, সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ফুলের অংশ থেকে তৈরি। আচ্ছা, আমরা আবার একটু সরল ফলের কাছে ফিরে আসি। এই সরল ফলের মধ্যেও নাকি অনেক ভাগ আছে, বিশেষ করে তাদের খোসা বা প্রাচীরের ওপর ভিত্তি করে। হ্যাঁ, সরল ফলের প্রাচীর বা ফলত্বক কেমন তার উপর ভিত্তি করে এদের দুটো বড় ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হলো নিরস ফল বা ড্রাই ফ্রুটস, যাদের ফলত্বকটা শুকনো, পাতলা আর কাঠকুটোর মতো। আর অন্যটা হলো রসালো ফল বা ফ্লেশি ফ্রুটস, যাদের ফলত্বক পুরু, নরম আর রসে ভরা। নিরস ফল শুনলেই তো কেমন শুকনো সাদামাটা মনে হয়। এদের মধ্যে কি মজার কিছু নেই? মজার তো বটেই। এদের মূল চ্যালেঞ্জ হলো রস দিয়ে পশু পাখিকে আকর্ষণ করতে না পারলে বীজ ছড়াবে কি করে। ঠিক। তাই এরা অন্য কৌশল নেয়। কেউ কেউ রীতিমতো বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণ? হ্যাঁ, যেমন ধরুন শিম, মটর বা সজনে ডাঁটার মতো ফল, যাদেরকে বলা হয় লিগিউম, এরা পেকে শুকিয়ে গেলেই দুম করে ফেটে যায়। আর স্প্রিংয়ের মতো মোচড় খেয়ে বীজগুলোকে চারদিকে ছড়িয়ে ফেলে দেয়। মানে এরা নিজেরাই নিজেদের বীজ ছড়িয়ে দেয়। দারুণ তো। ঢেঁড়সও তো ফেটে যায়, ওটাও কি একই রকম? প্রায় একই রকম, তবে একটু আলাদা। ঢেঁড়স বা ধুতরার ফলকে বলা হয় ক্যাপসুল। এরাও ফেটে যায়, কিন্তু লিগিউমের মতো দুটো ভাগে নয়, বরং কয়েকটা কপাটিকায় বিভক্ত হয়ে ওপর থেকে নিচের দিকে বিদীর্ণ হয়। ও, অনেকটা জানালার খড়খড়ি খোলার মতো। ঠিক তাই। আচ্ছা, নোটে সরিষার ফলের কথাও লেখা আছে, যাকে বলা হচ্ছে সিলিকুয়া। এটাও তো দেখতে অনেকটা শিমের মতো লম্বাটে। তাহলে এর বিশেষত্ব কি? বিশেষত্বটা হলো এর ফাটার ধরনে। লিগিউম ওপর থেকে নিচের দিকে ফাটে, আর সিলিকুয়া? আর সিলিকুয়া হলো ঠিক তার উল্টো। এটা নিচ থেকে ওপরের দিকে, অনেকটা জিপার খোলার মতো পরে দুই দিকে ফেটে যায়। আর বীজগুলো মাঝখানের একটা পাতলা পর্দার মতো অংশে লেগে থাকে। এই ছোট পার্থক্যটাই এদের আলাদা শ্রেণীভুক্ত করেছে। তার মানে কিছু নিরস ফল রীতিমতো বন্দুকের মতো বীজ ছোড়ে। কিন্তু সব নিরস ফল কি ফেটে যায়? যেগুলো ফাটে না তাদের কি হয়? না, সবাই ফাটে না। এদের বলা হয় অবিদারী বা ইনডিহিসেন্ট। ইনডিহিসেন্ট? হ্যাঁ, এদের কৌশল ভিন্ন। যেমন ধরুন ক্যারিওপসিস জাতীয় ফল। নামটা কঠিন শোনালেও ফলটা আমাদের সবচেয়ে পরিচিত। ধান, গম, ভুট্টা। এর সবচেয়ে বড় বিশেষত্ব হল ফলের ত্বক বা খোসা এবং বীজের ত্বক এমনভাবে জুড়ে থাকে যে তাদের আলাদা করা যায় না। তার মানে? আমরা যে চালটা খাই সেটা আসলে একটা ফলের ভেতরের অংশ, যার খোসাটা ফলেরই ত্বক। যে ধনে বা গাজরের ফলের কথাও আছে, সাইজোকপ নামে। রসালো ফলের কৌশলটা হল লেনদেন। সে তার মিষ্টি, রসালো শ্বাসটা পশু পাখিকে পুরস্কার হিসেবে দেয়, আর তার বিনিময়ে পশু পাখিরা তার বীজ দূর দূরান্তে ছড়িয়ে দিয়ে আসে। বাহ! এদের ফলত্বক সাধারণত ৩টি স্তরে ভাগ করা যায়: বাইরের পাতলা খোসা বা বহিস্তক, মাঝের রসালো শাঁস মানে মধ্যত্বক, এবং ভেতরের স্তর বা অন্তস্তক, যা নরম বা শক্ত হতে পারে। আচ্ছা, এই রসালো ফলের মধ্যে তো অনেক রকম ফের আছে। যেমন আম বা জামের মতো ফল, যাদের ভেতরে একটা বড় শক্ত আঁটি থাকে। এদেরকে কি কোনো নির্দিষ্ট ভাগে ফেলা যায়? হ্যাঁ, এগুলোকে বলা হয় ড্রুপ। ড্রুপ? ড্রুপ চেনার সবচেয়ে সহজ উপায় হল এর ৩ স্তরীয় গঠন। বিশেষ করে ভেতরের স্তরটা, বাইরের পাতলা খোসাটা হলো বহিস্তক, তারপর আমরা যে রসালো শাঁসটা খাই সেটা মধ্যত্বক, আর ভেতরের শক্ত আঁটিটা? আর সবশেষে ভেতরে পাথরের মতো শক্ত যে আঁটিটা থাকে সেটাই হলো অন্তস্তক। এই শক্ত আঁটিটাই ড্রুপের আসল পরিচয়, যা বীজকে রক্ষা করার জন্য একটা সিন্দুকের মতো কাজ করে। আম, জাম, কুল, চেরি, পিচ, এরা সবাই ড্রুপ। বেশ, তাহলে শক্ত আঁটি থাকলেই সেটা ড্রুপ। কিন্তু যেসব ফলের কোনো শক্ত আঁটি নেই, যেমন ধরুন টমেটো বা পেঁপে, তাদের বীজ তো নরম শ্বাসের মধ্যেই ছড়ানো থাকে। আপনি বেরি গোত্রের ফলের কথা বলছেন। বেরি? হ্যাঁ, বেরি। বেরির বৈশিষ্ট্যই হল এর কোনো শক্ত অন্তস্তক বা আঁটি নেই। এর পুরো ফলত্বকটাই নরম এবং রসালো হয়, আর বীজগুলো সেই রসালো শ্বাসের মধ্যেই ভেসে থাকে। তার মানে? আর এখানেই সবচেয়ে বড় চমকটা অপেক্ষা করছে। এই সংজ্ঞা অনুযায়ী টমেটো, বেগুন, পেঁপে, আঙুর, এরা সবাই বেরি।
টমেটো, বেগুন, কলা সবই বেরি। আচ্ছা, কুমড়া বা শশার মতো ফলের খোসা তো বেশ শক্ত হয়, ওগুলো কি আলাদা? হ্যাঁ, ওগুলো বেরিরই একটা বিশেষ ধরন, যাদেরকে বলা হয় পেঁপো। পেঁপো? এদের প্রধান বৈশিষ্ট্য হলো এদের বাইরের ত্বক বা খোসাটা বেশ পুরু এবং চামড়ার মতো শক্ত হয়, যা ভেতরের নরম রসালো অংশকে রক্ষা করে। কুমড়া, শশা, তরমুজ, লাউ এরা সবাই পেঁপো। আর লেবু, কমলা লেবু বা বাতাবি লেবুর গঠন তো আবার অন্যরকম। কোয়া কোয়া করা, আর খোসাটাও কেমন তেলতেলে গ্রন্থিযুক্ত। লেবু জাতীয় ফলের জন্য একটা আলাদাই বিভাগ আছে, যার নাম হেসপেরিডিয়াম। হ্যাসপিরিডিয়াম। হ্যাঁ, এদের বৈশিষ্ট্যই হলো এই পুরু চামড়ার মতো তেল গ্রন্থিযুক্ত খোসা আর ভেতরের রসালো অংশটা, যা কতগুলো কোয়া বা খণ্ডে বিভক্ত থাকে। এই কোয়াগুলো আসলে রূপান্তরিত রোম, যা রসে পূর্ণ থাকে। বাহ! তাহলে আমরা ড্রুপ, বেরি, পেঁপো, হেসপিরিডিয়াম, রসালো ফলের অনেকগুলো কৌশল দেখলাম। আচ্ছা, আমরা আলোচনার শুরুতে যে যৌগিক ফলের কথা বলছিলাম, যেমন কাঁঠাল বা আনারস, ওদের কি কোনো নির্দিষ্ট নাম আছে? হ্যাঁ, আছে। যৌগিক ফলের এই ধরনটাকে, যা একটা সম্পূর্ণ পুষ্পমঞ্জরি থেকে তৈরি হয়, তাকে নির্দিষ্টভাবে সরোসিস বলা হয়। সোরসিস? হ্যাঁ, এটা আসলে যৌগিক ফলেরই একটি উপবিভাগ। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, তা হলো পরের বার বাজারে গেলে বা ফল খাওয়ার সময় আমার ভাবনার জগৎটা আমূল বদলে যাবে। হ্যাঁ, হাতে একটা আম নিয়ে বুঝব এটা একটা সরল, রসালো ড্রুপ, যার পাথরের মতো আঠিটা তার বীজকে রক্ষা করছে। একটা টমেটো কাটতে গিয়ে ভাবব এটা আসলে একটা বেরি। বেগুন ভাজতে গিয়েও ভাবতে পারেন। ঠিক, আর আনারসের দিকে তাকিয়ে কল্পনা করব কয়েকশো ফুলের একটা সম্মিলিত রূপকে, একটা আস্ত ফলের কলোনিকে। এখন থেকে ফল খাওয়াটা শুধু স্বাদের ব্যাপার রইল না, একটা রহস্য সমাধানের মতো হয়ে গেল। ঠিক তাই।